হুরায়নকে ধন্যবাদ দিতে হলো না। সে শাবাবের কথা শুনতে পেয়ে মৃদু ঠোঁটে হাসল। ফাবিহাকে বলল, আল্লাহর কাছে চাইতে থাকো আপু, যা চাইবে তাতে যদি তোমার কল্যাণ নিহিত থাকে সেটা তুমি পাবে। আমি তোমাদের জন্য দোয়া করছি, তোমার দোয়াতেও আমাদের সকলকে রেখো। কি করছো তুমি? বই পড়ছিলাম। আমাকেও কয়েকটা বই সাজেস্ট করো। আমি একটু পরেই মেসেজ করে জানাচ্ছি কি কি বই পড়বে। আচ্ছা, নিজের খেয়াল রেখো। বাড়ি থেকে এসেছি, পরে কথা বলবো। আল্লাহ হাফেজ। হুরায়ন ইসলামিক বই পড়ে, সেটা সে জানে। বইয়ের নাম সাজেস্ট করার কথা হুট করে আবেগ থেকেই বলেছে। একেবারে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ইসলামকে জানার উদ্দেশ্যে বলেন। রাত্রি গভীর হলো। বেশ রাত করে ঘুমানো শাবাবের অভ্যাস। সে ঘুমন্ত ফাবিহাকে খুব কাছে থেকে দেখছে। তার নিঃশ্বাস আছড়ে পড়ছে শাবাবের গলায়। শাবাব ঘুমন্ত ফাবিহার সুযোগ নিল। নাকের ডগা আর অধর ছুঁয়ে দিল নিজ ওষ্ঠ দ্বারা। নড়ে চড়ে উঠল ফাবিহা। খানিকক্ষণ বাদে তার ঘুম ছুটে গেল শরীরের উপর ভারী কিছুর স্পর্শ পেয়ে। নিভু নিভু চোখ খুলে শাবাবকে ঘুমন্ত অবস্থায় তার গায়ে হাত দিয়ে শুয়ে থাকতে দেখল। এভাবে ঘুমোতে অসুবিধা হয় তার। শাবাবের হাত সরিয়ে দিয়ে আবারও গভীর নিদ্রায় তলিয়ে গেল। শাবাব মিটমিট করে হাসছে। আবারও সে হাত রাখল। কয়েকবার ফাবিহা হাত সরিয়ে দেওয়ার পরও সে বারবার হাত রাখছে। শেষে শাবাবের ইচ্ছাকৃত কাজ বুঝতে পেরে ফাবিহা ওর হাত ধরে সরিয়ে দেওয়ার পরিবর্তে কামড়ে ধরল। এবার দ্রুত নিজের হাত ছাড়িয়ে নিল শাবাব। ফোনের আলো জ্বালিয়ে হাতে বসে থাকা দাঁতের স্পষ্ট চিহ্ন দেখে আটকে উঠল। কয়েকবার ঘুমের ব্যাঘাত ঘটায় ফাবিহার ঘুম একেবারে হালকা হয়ে গেল। সে না ঘুমলেও চোখ বুজে আছে, মনে মনে পৈশাচিক হাসি হাসছে। শাবাব আর হাত রাখল না, সটান হয়েই ঘুমিয়ে পড়ল। পরদিন ফাবিহার শ্বশুর বাড়ি এলো তাসে, হাতে কয়েকটা বই। এগুলো হুরাইন পাঠিয়েছে। অবাক হলো ফাবিহা। সে গতকাল বইয়ের নাম চেয়েছিল আর হুরাইন বই সহ পাঠিয়ে দিল। তাসিনের আপ্যায়ন চলছিল বেশ। শাবাবের সাথেও কথা হলো। শাবাব কয়েকবার বাঁকা চোখে তাকালো তাসিন আর ফাবিহার দিকে। ফাবিহা ঘরে ফিরতে শাবাব বলল, তোমার তাসিন ভাই দেখছি একেবারে চোখ তুলেই তাকাচ্ছেন না। ফাবিহা তীক্ষ্ণ চোখেই তাকিয়ে বলল, তুমি এসব খেয়াল করেছিলে? সবাইকে নিজের মতো ভাবো, তাই না? আশ্চর্য, আমি খারাপ কি বললাম? উনি এসেছেন থেকেই মাথা নিচু করেছিলেন, সেই জন্য জিজ্ঞেস করেছি। ফাবিহা এবার স্বাভাবিক গলায় বলল, তিনি স্ত্রীর কথা মেনে চলেন, কোনো পরনারী দিকে তাকান না, সব ধরনের হারাম কাজ থেকে নিজেকে বিরক্ত রাখেন। শাবাব বলল, এমন শাসন পেলে আমি ওসব ছেড়ে দিতে রাজি আছি। ফাবিহা চুপ করে আছে। শাবাব জবাবের অপেক্ষায় থেকেও জবাব না পেয়ে পড়ল। তুমি কি সম্পর্কের উন্নতি চাও না? না চাইলে কেন বিয়ে করেছো? ফাবিহা বলল, তোমার ধৈর্য এত কম কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, সেজন্য আমার ধৈর্য কম। এটা স্বাভাবিক নয় কি? নিজের পছন্দের মানুষকে বৈধভাবে পেয়ে কাছাকাছি থেকেও তার মন ছুঁতে না পারা, তাকে ছুঁতে না পারা ব্যক্তির ধৈর্য কম হওয়া অস্বাভাবিক কিছু না। আমাদের দুজনেরই কিছু চাওয়া পাওয়া আছে। ফাবিহা গমগমে স্বরে বলল, তোমাকে তো আমি অপেক্ষা করতে বলিনি। তোমার যা চাই তা তুমি আদায় করে নাও, সব রকম অধিকারই তোমার আছে। শাবাব মৃদু আওয়াজে বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে আমাদের সম্পর্ককে একটা সুযোগ দিতে চাও, সেই জন্যই বিয়ে করেছো। আমি আগেও বলেছি জোর জবরদস্তি করতে চাই না, আর মন না টানলে আবারও কেন জড়ালে? এতদিন সব তো খুব ভালোই চলছিল। ফাবিহা কথা বলছে না। আগ বাড়িয়ে শাবাবের কাছে ঘেঁষতে পারছে না সে। কেমন জড়তা কাজ করে। শাবাব রাগ করে দরজায় লাথি দিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যের পর ঘরে ফিরে শুয়ে পড়ল। রাতের খাবারের সময়ও উঠল না। ফাবিহা ডাকাডাকি করেও ওকে উঠাতে পারছে না। পাশে বসে ওর গায়ে হাত রেখে ডাকল, শাবাব, উঠে খেয়ে নাও। শাবাব স্বাভাবিক গলায় বলল, তোমরা খেয়ে নাও, আমার খিদে নেই। ফাবিহা বলল, খাবার নিয়ে আসবো? বললাম তো, তোমরা খেয়ে ঘুমিয়ে যাও। এই বলে শরীর থেকে ফাবিহার হাত সরিয়ে দিল। ফাবিহারও আর ইচ্ছে হলো না খেতে। শরীর কেমন ভার হয়ে আসছে। শ্বশুর শাশুড়ি আর তুলিকে খাবার দিয়ে সে এসে শুয়ে পড়ল। রাতে জ্বর এসে গেল ফাবিহার। ফজরে আর উঠেনি। ও সহজে অসুস্থ হয় না, একবার অসুস্থ হলে সহজে সেরে ওঠে না। ফাবিহাকে ডাকতে এলো তুলি। ওর ডাকে শাবাবের ঘুম ভেঙে গেল। সে ফাবিহার দিকে ফিরে ডাকতে গেল। তুলি আবারও ডাকলো, ভাবি ওঠেন, রাইতে না খায়া ঘুমাইতাছেন বইলা খালাম্মা চিল্লাচিল্লি করতাছিল। এখন ঘুমেই আছেন দেখা আবারও চিল্লাইতাছে। শাবাবের টনক নড়ল। ফাবিহা রাতে না খেয়ে ঘুমিয়েছে। একবার নরম স্বরে ডাকলো, ফাবিহা। ফাবিহা সাড়া দিল না। কয়েকবার ডেকে দেওয়ার পর উঠল ফাবিহা।
ফ্রেশ হয়ে এসে বাইরে চলে গেল। শাবাব শুয়েই রইল। ফাবিহা আজ অন্যরকম দেখাচ্ছে। অসুস্থ লাগছে চোখ মুখ। এটা কি ঘুমের কারণে? সুরাইয়া প্রথমে বকাবকি করলেও পরে ফাবিহার শরীরের উত্তাপ টের পেলেন। তুলিকে বললেন, ঘরে ঔষধ আছে, নাস্তা করে ওষুধ খেয়ে নিতে বলিস। নাস্তা করার ফাঁকেই তুলি বলল, ভাবি ঘরে ঔষধ আছে, খালামা কইছে নাস্তা কইরা জ্বরের ওষুধ খাইতে। ফাবিহা মাথা নাড়ল। তার দিকে চোখ তুলে তাকালো শাবাব। তার মানে তার ধারণা ভুল না। শাবাব বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে এসে ফাবিহাকে বসে থাকতে দেখল। কোনো কথা ছাড়াই এগিয়ে এসে ফাবিহার কপালে হাত রেখে তাপমাত্রা চেক করলো। শরীরে বেশ জ্বর। শাবাব বলল, চলো ডাক্তারের কাছে যাব। যেতে হবে না, এমনিতেই সরে যাবে। আমার কথা না শুনলে আমি কিন্তু জোর করতে বাধ্য হব। ফাবিহা বসে রইল। শাবাব অকস্মাৎ ওর কঠোর চেপে ধরল। কয়েক সেকেন্ড পরই ছেড়ে দিয়ে ফাবিহার দিকে তাকিয়ে বলল, চলো। ফাবিহা চোখ লুকিয়ে বলল, আমি যাব না। তাহলে আবার চুমু দেব? ফাবিহা জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, তোমার ওই সিগারেটে পোড়ানো ঠোঁটে আমায় ছুতে এলে তোমার ঠোঁট আমি কুচি কুচি করে ফেলবো। শাবাব বলল, তোমার ছুতে পারলে আর সিগারেট ছুঁয়ে দেখবো না, প্রমিস। হুরাইন ফোন করে উচ্ছ্বাস নিয়ে বলেছিল বইগুলো পড়ে জানাতে কেমন লেগেছে। তাই ইচ্ছে না থাকার পরও একটা বই নিয়ে বসলো ফাবিহা। জ্বরের শরীরে কিছুই ভালো লাগছে না। সুরাই এটা ওটা বলে বকাবকি করছেন, আবার নিজেই সব কাজ করে ফেলছেন। শাবাব একটু বের হয়ে বাইরে থেকে ঘুরে আসে। আজ আর বের হলো না। ফাবিহাকে নিয়ে সে বিকেলে ডাক্তারের কাছে যাবে। ফাবিহা বউয়ের দিকে তাকাতে পারল না। 3-4 লাইন পড়ার পরই ওর চোখে জ্বালা বেড়ে গেল। চোখ দিয়ে পানি বের হচ্ছে। তাই বই রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। শাবাব এসে আবারও কপালে হাত রেখে জ্বর দেখল। ফাবিহা চোখ খুলেই তাকালো। চলো ডাক্তারের কাছে। এবার শরীর খুবই খারাপ লাগছে। তাই ফাবিহা আর বাড়াবাড়ি না করে শাবাবের কথাই উঠে পড়ল। বোরকা পরে বের হলো শাবাবের সাথে। সিটে মাথায় এলিয়ে চোখ বন্ধ করে আছে। শাবাব জিজ্ঞেস করলো, বেশি খারাপ লাগছে? আমি আছি, ডাক্তার ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। বলে ফাবিহার হাত নিজের মুঠোয় নিল। ডাক্তারের কাছে যেতেই ফাবিহার জ্বর যেন অর্ধেক কমে গেল। ওষুধপত্র নিয়ে বের হয়ে শাবাব জিজ্ঞেস করলো, কি খাবে? আমি বাসায় যাব। ঠান্ডা পানি ধরিস না, তোর শাশুড়ি কিছু বললেও ধরার দরকার নেই। ফাবিহা বলল, কাজ তুলি আর উনিই করেন, আমি টুকটাক এগিয়ে দিয়ে থাকি। শাবাব তোর সাথে খারাপ আচরণ করে, শুধু মাকে বলবে। না, কেউই খারাপ আচরণ করছে না। তবু সাবধানে থাকিস। আচ্ছা, বাবা কোথায়? বাড়িতে নেই, তোকে দেখতে যাবে বলেছে। কখন? মায়ের সাথে কথা বলার ফাঁকে তুলি এসে গায়ে একটা চাদর চড়িয়ে দিয়ে পড়ল, ঠান্ডার মাঝে এখন বইসা আছেন কেন? ভাইজান চাদর পাঠাইছে। ফাবিহা চাদর ভালোভাবে গায়ে জড়িয়ে মায়ের সাথে কথা শেষ করলো। তুলিকে জিজ্ঞেস করলো, তোর ভাইজান আমায় কখন দেখলো? বাড়িতে ঢুকনের সময় দেখলেন আপনি ছাদে শরীরের কাপড় ছাড়া বইসা আছেন। ও, আপনার জ্বর কমছে? এখন একটু কম আছে। তুলি নিচে যা। শাবাবের পুরুষালী স্বর শুনে তুলি ফাবিহা দুজনেই পিছু ঘুরে তাকালো। শাবাব এসেছে ছাদে। তুলি ভাইজানের আদেশ পেয়ে দ্রুত নিচে চলে গেল। শাবাব গলা খাঁকারি দিয়ে বলল, এখন জ্বর কেমন? কম আছে। দেখি। বলে ফাবিহার কপাল গলা ছুঁয়ে দিল শাবাব। তারপরই পকেটে হাত গুজে বলল, এভাবে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকলে জ্বর আবার আসবে, নিচে চলো। ফাবিহা কোনো প্রকার সংকোচ না করে তাকিয়ে রইল শাবাবের পানে। সে ভাবছে শাবাব কি সত্যি মন থেকে তার জন্য এসব করছে নাকি ছলনা। সে বশ্যতা স্বীকার করার পরই নিজের রূপ দেখিয়ে দেবে। শাবাব দূরত্ব কমিয়ে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, কয়দিন চুলে চিরুনি চালাও না? ফাবিহা দৃষ্টি নড়চড় না করে ক্ষীণ ঠোঁট নাড়িয়ে বলল, চুলে চিরুনি না চালালে কি খারাপ দেখায়? শাবাব চোখ ছোট করে বলল, নায়িকা তো লাগে না, ভূতের মতো থাকলে ভূতনি লাগবে। তোমার চোখের নিচও ভূতনির মতো কালো হয়ে গিয়েছে। আমাকে ভূতের মতো দেখালে সমস্যা তো নেই। তোমার জন্য তো মেয়ের অভাব নেই, আরো 3টে বিয়ে করলেও কেউ না করবে না। সত্যি? ফাবিহা তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল। শাবাব আলতো হেসে বলল, একজনের ভালোবাসায় আমার জন্য যথেষ্ট। তার মাঝে আমি 4 জন খুঁজে নেব, কখনো রাগী, কখনো শান্ত, কখনো চঞ্চল, আর কখনো আদরে বিড়াল। ফাবিহা হাসলো। তাতে কটাক্ষ ছিল বোধহয়। এভাবেই মেয়েদের পটিয়ে নিতে, তাই না?
শাবাব শান্ত চোখে তাকিয়ে বলল। আমি এসব ভুলতে চাই ফাবিহা। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার মনে হচ্ছে আমি অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারছি না। ইচ্ছে করছে দূরে কোথাও থেকে ঘুরে আসি। শাবাব ফাবিহার এক কথাই বলে ফেলল। কোথায় যেতে চাও? তোমার পছন্দের জায়গায় যাব আমরা, সাজেক, কক্সবাজার, যেখানে যেতে চাও বলো। ওসব জায়গা না, গ্রাম হলে ভালো হয়। আগে ছোটবেলায় দাদা বাড়ি যেতাম, দাদা দাদি মারা যাওয়ার পর থেকে আর যাওয়া হয় না। আমার দাদার বাড়িতে কেউই নেই, আমরা জেঠুরা আর ফুপু সবাই শহরে থাকি। নানার বাড়িতে বড় মামা আছেন, যাবে ওখানে? রাতের বাসে চড়ার ইচ্ছে থাকলেও শাবাব অপেক্ষা করলো ফাবিহার জ্বর আরো কিছুটা কমা। সকালে ঘুম থেকে উঠে সিগারেটের প্যাকেট খুঁজে পাচ্ছে না শাবাব। তন্ন তন্ন করে বিছানা, ড্রয়ার সব জায়গায় খুঁজে যাচ্ছে। কোথাও খুঁজে না পেয়ে ফাবিহাকে ডাকলো। ফাবিহা ঘরে এসো তো। ফাবিহা শ্বশুরের কাছ থেকে উঠে ঘরে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমার সিগারেটের প্যাকেট খুঁজে পাচ্ছি না। ফাবিহা ভাবলেশীন ভাবে বলল, আমি ফেলে দিয়েছি। কি? মৃদু চেঁচিয়ে উঠল শাবাব। আবার বলতে হবে? কটন আছে ঘরে, কান পরিষ্কার করে নিও। শাবাব দাঁতে দাঁত চেপে বলল, তুমি সিগারেট ফেলেছো কেন? সিগারেট এবং সিগারেট খোর মানুষ দুটোই আমার অপছন্দ। আজ সিগারেট ফেলেছি, কাল মানুষটা কি জানালা দিয়ে ফেলে দেব। ফাবিহা খুবই শান্ত মেজাজে কথা বলছে। শাবাব ক্রমশ উত্তেজিত হয়ে উঠছে। নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, তুমি কত ফেলবে? আমি আবার নিয়ে আসবো। তুমি যতবার নিয়ে আসবে আমি ততবারই ফেলে দেব। তুমি আমার যতগুলো সিগারেট ফেলবে আমি গুনে গুনে তোমায় ততগুলো চুমো খাবো। বলে ধূর্ততার পরিচয় দিয়ে হাসল শাবাব। ফাবিহা কটমট করে তাকাতে শাবাব তার রাগ আরো এক ধাপ বাড়িয়ে দিতে বলল, আজ 5টা সিগারেট ফেলেছো, চলো এখান থেকে শুরু করি। ফাবিহার দিকে এগিয়ে আসতে ফাবিহা 2 পা পিছিয়ে গিয়ে বলল, একদম এগোবে না তুমি। কে শুনে সাবধানের বাণী। শাবাব এগিয়ে এসে চট করে 2টো চুমো খেয়ে সরে গেল। বলল, বাকি 3টে তোলা রইলো, এই দুটো আগে হজম করে নাও। ফাবিহা হাতের কাছের পানি গ্লাস পেল। পানি ছুঁড়ে মারার আগে শাবাব খপ করে তার হাত ধরে ফেলে বলল, বুঝতে পেরেছি, বাকি 3টে চুমো তোমার এখনই লাগবে, নয়তো তোমার মাথা ঠান্ডা হবে না। রাগ করো না, তুমি বললে আমি 101টা চুমো দিতে রাজি আছি। মুখের কথা শেষ করতে না করতে বুলেটের গতিতে পাকে 3টে চুমু দিয়ে গ্লাস টেনে নিয়ে ঘাট থেকে বেরিয়ে গেল। ফাবিহা হতভম্ব হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। তার কিছু ফিল হচ্ছে, কিন্তু তাৎক্ষণিক সে অনুভূতিটা কেমন সেটা ঠাউর করতে পারল না। শাবাব বাইরে থেকে আসার সময় 3 প্যাকেট সিগারেট কিনে নিয়ে এসেছে। ফাবিহাকে দেখিয়ে দেখিয়ে বালিশের পাশে রেখেছে। ফাবিহা সিগারেট ফেললেই তার উদ্দেশ্য সফল। আসার সময় বাইরে থেকে খেয়ে এসেছে। ফাবিহা ভুলেও সিগারেট ফেলল না। দুপুরে খাওয়ার পর জায়গা মতো সিগারেট না পেয়ে শাবাব দুর্বোধ্য হাসল। ফাবিহার দিকে এগোতে এগোতে বলল, চলো গুনে গুনে। কথা শেষ করার আগে ফাবিহা হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। তোমার সিগারেট আমি ফেলিনি, তুলি ফেলেছে। বলেই ধূর্ত হাসল। অতঃপর বলল, চুমু দেবে না? শাবাবের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। সে খ্যাপার স্বরে বলল, এটা তুমি ইচ্ছে করে করিয়েছো। অবশ্যই, আমি অস্বীকার করছি না। ফাবিহার সহজ স্বীকারোক্তি শুনে শাবাব বলল, আমি একবার সুযোগ পাই তখন তোমার নিস্তার নেই। ফাবিহার জ্বরের প্রকোপ কমে যাওয়ায় নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল শাবাব ফাবিহা। গত রাতের পরিবর্তে আজ রাতে গাড়িতে চড়ল দুজনে। বাসে কেউ কেউ ঘুমিয়ে আছে, কেউ বা নিজেদের মতন করে ফোনে মগ্ন। ফাবিহা জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। শাবাব তার চাদর ঠিক করে দিয়ে চুপচাপ বসে রইল। ফোন দেখতেও ভালো লাগছে না, তাই ফাবিহাকে বিরক্ত করলো। হ্যালো মিস, আপনি কোথায় যাচ্ছেন? ফাবিহা ভেবাচাকা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরই বলল, নানা শ্বশুর বাড়ি যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? শাবাব বলল, আমিও, তবে নানা শ্বশুর বাড়ি না, নানার বাড়িতেই যাচ্ছি। রাতের বাসে কেন যাচ্ছেন? আসলে আমার ওয়াইফ যাচ্ছিল সেজন্যই। কিন্তু আপনি মেয়ে মানুষ একা একা কেন রাতের বাসে যাচ্ছেন? আমার সাথে একজন বডিগার্ড আছে। শাবাব বুঝতে পারলো তার কথাই বলছে। হাজব্যান্ড বলতে পারতো। সে গলা খাকারি দিয়ে বলল, আপনার বডিগার্ড বেশ হ্যান্ডসাম। ফাবিহা বলল, জি, তবে হাত ভাঙা। শাবাব আবারও মনক্ষুণ্ণ হলো। বলল, হাত তো কিছুদিন পরই ভালো হয়ে যাবে। তারপর দুজনেই চুপ। শাবাব ফোন বের করে নিজের একটা ছবি বের করে ফাবিহাকে দেখিয়ে বলল, দেখুন, এটা আমার ছবি। ফাবিহা ফোনের দিকে তাকিয়ে বলল, ও, আমি ভেবেছিলাম কোনো ছিনতাইকারীর ছবি। শাবাব হতাশ চোখে তাকালো।
নিজের আরেকটা ছবি দেখালো। পরপর নিজের কয়েকটা ছবি দেখিয়ে ফাবিহার একটা ছবি দেখিয়ে বলল। এটা আমার ওয়াইফ। এবার মুখ খুলল ফাবিহা। সুন্দরী। শাবাব সৌচালো চোখে তাকালো। ফাবিহা ঠোঁট চিপে হাসলো। তারপর নিজের ফোন বের করে তার 14 গোষ্ঠীর সবার ছবি দেখিয়ে বলছে, এই অমুক ও তমুক। শাবাব বিরক্ত হয়ে বলল, আপনার হাজবেন্ডের ছবি নেই? না, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলেই তো পাবেন। সে ফেসবুক ব্যবহার করে না। আপনি নাম দিয়ে সার্চ দিলেই পাবেন। ফাবিহা বলল। আমার ফোনে এমবি নেই। শাবাব ফাবিহার ফোন টেনে নিয়ে নিজের একটা ছবি তুলে দিয়ে বলল। এই তো আপনার হাজবেন্ডের ছবি, গুড লুকিং। ফাবিহা বলল, আপনার চোখে ছানি পড়েছে, ডক্টরের শরণাপন্ন হওয়া জরুরি। শাবাব বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন ডাক্তার, প্লিজ আমার চোখ ভালো করে দিন। ফাবিহার ঘুম পাচ্ছে, তাই সে আর কথা বলল না। সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বুজে নিল। শাবাব আবার একা হয়ে পড়ল। সে ফাবিহার দিকে তাকিয়ে রইল। ঋষি বাবার বাড়ি আসলে যেন বন্দিশালা থেকে মুক্তি পায়। স্বাধীনতা পাওয়া মানুষ ধরাবাঁধা নিয়মে পড়ে গেলে হাঁপিয়ে ওঠে। তার অবস্থাও তেমনই। ফজরের পর জায়েদের সাথে মিলে নাস্তা বানাতে হয়। একটু ঘুমানোর সুযোগ নেই। হাজবেন্ড নামাজ পর্দায় সব ছাড়ার কোনো চাপ দেয় না। যা প্রয়োজন হয়, যা খেতে চায় নিয়ে আসে। তবুও নিশি এখনো পুরোপুরি মন থেকে সবাইকে গ্রহণ করতে পারেনি। তাসিনের কাছ থেকে পড়া নিচ্ছে হুরাইন। এখন সে নিজে নিজেই পড়তে পারে। মাঝে মাঝে তাসবিহিতে ভুল করে, সেগুলোই ঠিক করিয়ে দেয় হুরাইন। পড়ানো শেষ করে তাসিনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। আদুরে গলায় বলল, একটা কথা বলবো? তাসিন বলল। বাবার বাড়ি যাওয়ার কথা ছাড়া হাজারটা কথা বলতে পারো। হুরাইন ফ্যাল চোখে তাকিয়ে বলল, আমার আব্বুর সাথে আপনার কি শত্রুতা? সেটা তো আমিও জানি। কোন শত্রুতার জের ধরে তিনি আমাকে বউ থেকে দূরে রেখেছেন, আমিও সেই শত্রুতার জের ধরে ওনাকে ওনার মেয়ে থেকে দূরে রাখছি। সবার কথা খুব মনে পড়ছে আমার। ভিডিও কল করে দেখে নাও, বিকল্প তো আছেই। হুরাইন কিছু বলল না। ঘুমানোর সময় তাসিন ওকে জড়িয়ে ধরতে নিতে হুরাইন কোলবালিশ দেখিয়ে বলল, কোলবালিশ জড়িয়ে ধরুন, বিকল্প পদ্ধতি তো আছেই। তাসিন আমতা আমতা করে বলল, আচ্ছা, যেও বাপের বাড়ি। হুরাইন খুশি হয়ে গেল। ফজরের পর থেকেই তার প্রস্তুতি চলল বাবার বাড়ি যাওয়ার। তাসিন মসজিদ থেকে ঢুলতে ঢুলতে এসে বলল, দেখো তো হুরাইন, আমার বোধহয় আজ জ্বর আসবে, তুমি বাপের বাড়ি অন্যদিন যেও। হুরাইন তাসিনের কপাল চেক করে বলল, না তো, জ্বর বোধ হয় আমি বাবার বাড়ি থেকে ঘুরে আসার পর আসবে। ঘুম ঘুম ভাব। চোখ বন্ধ করে আছে ফাবিহা। আচমকা পিঠে ছুরি জাতীয় কিছু টান পড়ল। সাথে সাথেই প্রাণ বেশি উঠল। ছট করে চোখ খুলে দেখল রক্তে মাখো মাখো হাত। ভয়ঙ্কর এক হাসি। আত্মা কেঁপে উঠল ফাবিহার। এদিকে পিঠ থেকে রক্ত ঝরছে। দ্বিতীয় কোপ দেওয়ার জন্য সুমন হাত উঠাতেই চিৎকার করে উঠল ফাবিহা। ঘুম ভেঙে গেল এক ভয়ঙ্কর স্বপ্নের মাধ্যমে। হাঁপাচ্ছে সে। তার চিৎকারে শাবাবের ঘুম ভেঙে গেল। সদ্য ঘুম ভাঙায় বিচলিত গলায় ফাবিহাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ভয় পেয়েছো কেন? ফাবিহা হাঁপাচ্ছে। শাবাব এক হাত নিয়ে ওকে আগলে ধরে বলল, খারাপ স্বপ্ন দেখেছো? ফাবিহা শাবাবের ভাঙা হাত মুঠো করে ধরল। শাবাব স্পষ্ট টের পেল ফাবিহার কম্পন। হাত সরিয়ে পানির গ্লাস এগিয়ে ধরে পড়ল। পানি খাও। ফাবিহা এক ঢোক পানি খেয়ে গ্লাস ফিরিয়ে দিল। তাকে সময় দিল শাবাব। খানিক্ষণ পর স্বাভাবিক হয়ে শুয়ে পড়ল ফাবিহা। শাবাব শরীরে কম্বল টেনে দিয়ে আবারও জিজ্ঞেস করল, ভয় পেয়েছিলে কেন? ফাবিহা ধীর গলায় নিজের স্বপ্ন বর্ণনা করল। শাবাব দীর্ঘশ্বাস ছেড়ে ডান হাত ফাবিহার পিঠের উপর রাখল। মাথায় এক হাত রেখে চুলের ভাঁজে হাত চালালো। ফাবিহাকে সান্ত্বনা দেওয়া আর তার পুরুষ মনের আকাঙ্ক্ষা দুটোই সমাধান হলো। সুমনের একটা কঠিন ব্যবস্থা নেব, তুমি কোনো চিন্তা করো না। ফাবিহা শাবাবের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর নিজের পেটে থাকা হাতের দিকে মনোযোগ ঘুরিয়ে নিল। শাবাবও বোধহয় বুঝতে পারলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার হাতে নড়চড় হলো না। ফাবিহা হাতটা সরিয়ে দিয়ে বলল, সুমনের জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, তবুও। শাবাব আবারও হাত রাখলো। চোখ বন্ধ করে বলল, ওর পরিবারকে জানানো হয়েছে, ওকে দমানোর আরো চেষ্টা চলছে। ফাবিহা ওর হাতটা আবারও সরাতে নিল। এবার মেজাজ খারাপ হয়ে গেল তার। দাঁতে দাঁত চেপে পড়ল, সমস্যা কি তোমার? আবার বিয়ে করেছো কেন? এভাবে ঘরের এক কোণায় ফেলে রাখার জন্য? ফাবিহা শান্ত স্বরে বলল, আমার এভাবে শুয়ে অভ্যাস নেই, ঘুম হয় না। শাবাব এবার পা দিয়েও পেঁচিয়ে ধরে বলল, অভ্যাস কারোরই থাকে না। এখন তুমি আমার সাথে থাকতে না চাইলেও থাকতে হবে। এখান থেকে জেলে যেতে হবে, ওখানে আমাকেও যেতে হবে। তোমাকে মেরে আমি একে একে জেলে যাব।
শাবাব ফাবিহার বলার ভঙ্গিমা পরখ করে মিটিমিটি হাসলো, অতঃপর অধরে অধর মিশিয়ে চুপ করিয়ে দিল তাকে। প্রথমে সরাতে চাইলেও একসময় ফাবিহা নিজেও সরা দেয়। দুটো বিপরীত লিঙ্গের মানুষ একই ঘরে একই বিছানায় থাকলে আকর্ষণ কাজ করা স্বাভাবিক। হঠাৎ যখন ফাবিহার মস্তিষ্ক সজাগ হলো, সে বুঝতে পারলো কি করছে, তখনই সিটকে সরে গেল। শাবাবের দিকে পিঠ করে পাশ ফিরে শুলো। মাঝপথে এভাবে সরে যাওয়ায় শাবাবের রাগ হলেও হজম করার চেষ্টা করলো। খানিকটা ধাতস্থ হতেই ফাবিহাকে আবার পেছন থেকে আলিঙ্গন করে বলল, আমি তোমায় ভালোবাসি, তাই তোমার প্রতি সব রকম টান অনুভব করি, শারীরিক মানসিক দুটোই। এভাবে দূরে থাকা আমার জন্য কষ্টের। ফাবিহা লজ্জা পেল শাবাবের কথায়। নিজেকে স্বাভাবিক বুঝাতে সে কোনো প্রতিক্রিয়া না করে সোজা হয়ে শুয়ে রইল। শাবাব তাকে ধরে এভাবেই ঘুমিয়ে গেল। বইয়ের ঘুম হয়েছে নি? ফাবিহা গলা পরিষ্কার করে ছোট্ট করে জবাব দিল, জি মামি। শাবাবের ডাক দাও, বেলা হয়ে যাইতেছে। নাস্তা করব কোন সময়? ডাকছি মামি। শাবাবকে ডাকলো ফাবিহা। শাবাব ঘুম ঘুম চোখে ঝাপসা দেখলো একটা জলপাই রঙের শাড়ি পরে তাকে ডাকছে ফাবিহা। হালকা সাজগোজও আছে বোধহয়। ফাবিহা এবার জোরে ধাক্কা দিয়ে বলল, উঠছো না কেন? আমার খিদে পেয়েছে। শাবাব উঠে বসে হাই তুলে পড়ল, সেজে আছো মিষ্টি বউয়ের মতো, কিন্তু কথা এমন তিতা কেন? আদর করেও তো ডাকা যেত। আদর তোমার অন্য হাতে দেব। কাল রাতে কি করেছিলে আমি কিন্তু ভুলিনি। শাবাব বিস্মিত হতে হতেও হেসে ফেলল, বলল, তুমি নিজেও চেয়েছিলে আমি তোমার কাছে যাই, সেজন্যই তো বাধা দাওনি। ফাবিহা কপট রাগ দেখিয়ে বেরিয়ে গেল। শাবাব না বললেও সত্য তো আর মিথ্যে হয়ে যাবে না। গত রাত্রে সে চুম্বনে দ্বারশায় ছিল শারীরিক দিক থেকে। মানসিক দিক থেকে সে এখনো পুরোপুরি ভরসা করতে পারছে না, নিজেই দোটানায় আছে। এই শারীরিক টান তাকে বুঝিয়ে দিল সংসার করতে ভালোবাসার প্রয়োজন হয় না। হাজার হাজার দম্পতি এভাবে নিজেদের চাহিদা মিটিয়ে সংসার করে চলেছে। এখন কেবল সন্তানের টানে দুজনকে এক করে রেখেছে। ভালোবাসাটাই মুখ্য বিষয় না, তবুও সে চায় তার জীবন ভালোবাসাময় হয়ে উঠুক। দেরিতে হলেও ভালোবাসা আসুক। শাবাব ঝটপট হাত মুখ ধুয়ে খেতে বসলো। ফাবিহা সে পাশাপাশি বসে খাচ্ছে। মামি শীতের পিঠা বানাচ্ছে। ফাবিহা বেশ আগ্রহ নিয়ে খাচ্ছে। তার আগ্রহ দেখে শাবাব নিজের প্লেট থেকে একটা পিঠা ওর প্লেটে তুলে দিল। ফাবিহা খাওয়া থামিয়ে বলল, আমার আর লাগবে না। আশেপাশে দুজন ঘুরতে বের হলো। এক একটা বাড়ির দূরত্ব 5 মিনিটের। রাস্তায় খুব একটা মানুষজন দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে ফাবিহা বলল, আমাদের বাসায় ফিরে যাওয়া উচিত। শাবাব বলল, এখানে কোনো সমস্যা হচ্ছে তোমার? না, বাড়িতে তোমার বাবা অসুস্থ। আম্মা তুলি সবাইকে একা রেখে এসেছি। এভাবে আসা উচিত হয়নি আমাদের। সমস্যা নেই, মা কিছু মনে করবে না। আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না, বাসায় চলে যাব। ফাবিহার মতিগতি বুঝলো না শাবাব। দুপুরের পরই দুজন আবার বেরিয়ে পড়লো। মামি মনক্ষুণ্ণ হয়ে বললেন, এটা কোনো কথা হইল? কিছুদিন থাকবে এখানে, আর তোমার কালকে আইসা এখন যাইতাছো গা? আমি কিছু কইছি? না না মামি, তুমি মোটেও এসব ভেবো না। বাড়িতে বাবা অসুস্থ তো, তাই মন টিকছে না আমার। ফাবিহাকে নিয়ে শাবাব গাড়িতে চলল। দুজনকে বাড়ি ফিরতে দেখে সুরাইয়া অবাক হলেন। শাবাব মাকে বুঝতেই ঘরে ঢুকে গেল। সিগারেট ধরাতেই ফাবিহার কথা মনে পড়লো, তাই সোজা বেরিয়ে গেল ঘর থেকে। বাইরে থেকে খেয়ে তারপর ঘরে ঢুকলো। তবুও টের পেল ফাবিহা। স্থির চোখে তাকিয়ে বলল, শেষ? কি? সিগারেট খাওয়া শেষ? শাবাব অবাকতার সুরে বলল, আমি কি সিগারেট ধরেছি নাকি? ফাবিহা ভ্রু উঠিয়ে বলল, আমি দেখিনি ভাবছো? শাবাব চট করে তাকে একটা চুমু খেয়ে বলল, স্মেল আসছে? আসছে না। এবার বিশ্বাস হলো আমি সিগারেট খাইনি? ফাবিহা কটমট করে বলল, মিথ্যে বলা কবে ছাড়বে? শাবাব পুরো ভদ্র ছেলের মতন বলল, সিগারেটের কথা ছাড়া আর কোনো মিথ্যা বলি না তোমার সাথে। এটাও সেদিন থেকে বলবো না, যেদিন তুমি আমার কাছে আসবে। ফাবিহা ফুস করে বলল, মিথ্যে বলে আবার কলে জোর দিচ্ছ? দিচ্ছি। বলেই হেসে চলে গেল শাবাব। আবার পিছু ফিরে বলল, এখন থেকে ছেড়ে দেব সুন্দরী, যদি তুমি চাও। এখন বউয়ের সাথে ফ্লার্ট করছো? তোমার মতো অভদ্র আমি দুটো দেখিনি। বউয়ের কাছে সাধু সেজে কয়জন ছেলে মেয়ের বাপ হতে পেরেছে? আমার আবার বাপ হওয়ার খুব শখ, তাই সাধু সন্ন্যাসী হওয়া আমার দ্বারা হবে না। নিজের জালে নিজেই ফেসেছে ফাবিহা। তাই চালিয়েও কিছু বলতে পারে না, কারণ স্বেচ্ছায় যে গলায় দড়ি পড়েছে। হুরাইনকে কল দিয়ে কথা বলল। হুরাইন জিজ্ঞেস করেছিল বইগুলো পড়েছে কিনা। জবাবে ফাবিহা বলেছিল, সময় পাইনি, পরে তোমায় জানাবো। তাই একটা বই নিয়ে বসলো। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ। শাবাব এসে তাকে পড়তে দেখে জিজ্ঞেস করলো, কি পড়ছো? বই নাম উল্টে দেখে কিছু বলল না।
হুরেন বাবার বাড়িতে যাওয়ার দুদিন পরই তাকে নিয়ে এসেছে তাসিন। জনাব আজাদ কেবল গম্ভীরভাবে জামাতাকে পর্যবেক্ষণ করছিলেন। তাসিন যে হুরাইনকে নিয়ে চলে এসেছে তিনি বাধা দেননি। এটা দেখে তাসিন যেন হাতে সুযোগ পেয়ে গেল। হুরাইনকে রাগানোর জন্য বলল, তুমি বাবার বাড়ি যাওয়ার জন্য পাগল, আর তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করার জন্য পাগল। দেখলে না, তুমি চলে আসতেও বাধা দেয়নি। মনে মনে আপদ বিদেয় হয়েছে বলে খুশি হয়েছেন। হুরাইন রেগেও গেল। আমি আমার বাবার ছোট মেয়ে, আমার জন্য সবার আদর বেশি। বাবা তো কিছু বলেননি লজ্জায়। যেভাবে দুদিন না যেতেই এসে বউ নিয়ে টানাটানি শুরু করেছেন। তাসিন মিটি মিটি হেসে বলল, না না, তুমি যতই তোমার বাবাকে উপরে রাখার চেষ্টা করো, তোমার বাবা কিন্তু তোমাকে বাড়ি থেকে বিদায় করতে পেরেই খুশি হয়েছেন। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আপনি আর আমার সাথে কথা বলবেন না। কথা না বললে কি হবে? আমার এত ইচ্ছে নেই তোমার সাথে কথা বলার। ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। বাড়ি এসে মুসিবতে পড়ল তাসিন। হুরাইন সত্যি সত্যি তার সাথে কথা বলছে না। এদিকে চীনের মতন তার জিনিসপত্র কোথায় রেখেছে সেগুলো খুঁজে পাচ্ছে না তাসিন। তাই বাধ্য হয়ে হুরাইনের সামনে গিয়ে হার মেনে বলল, সব দোষ আমার। তোমার বাবা জিতে গিয়েছে, এবার দয়া করে আমার জিনিসপত্র বের করে দাও। হুরাইন ভাব নিয়ে বলল, নিজের দোষ স্বীকার করার জন্য ধন্যবাদ, আশা করবেন না। তাসিন দুঃখ প্রকাশ করতে গিয়েও হেসে ফেলল। ভবিষ্যতে দুঃখ পেলেই তাকে হাসতে হবে, কোনোভাবেই দুঃখ প্রকাশ করা যাবে না। সাবিহা আফসোস করছে কেন মা বাবা তাকে মাদ্রাসায় পড়ালো না, তাহলে সে অনেক কিছু থেকে বেঁচে যেত, বিপদ আপদ পাপ থেকে বাঁচতে পারত। হুরাইনের জীবন এখন কতই না সহজ। তুলিকে নিয়ে ঘর থেকে বের হলো সে। শাবাব ঘরেই আছে। দুজনের হাঁটার মাঝে এক মিষ্টি কণ্ঠ শুনে তুলি ফাবিহা দুজনেই ঘুরে তাকালো। ফাবিহার তুলনায় ছোট একটা মেয়ে। মিষ্টি হেসে তুলিকে জিজ্ঞেস করলো, শাবাব ভাইয়ার বউ? হ, ভাবিজানের বউ। সুন্দরী আছে না? মেয়েটা ফাবিহাকে আগা গোড়া পরখ করে বলল, খুব সুন্দরী। হাই, আমি অরিন। ফাবিহাও মিষ্টি হেসে বলল, আমি ফাবিহা। শাবাব বারান্দায় এসে অরিনকে দেখল। অরিনের নজর পড়ল তার উপর। ডেকে উঠে বলল, কি অবস্থা? শাবাব হেসে জবাব দিল, খুব একটা ভালো না, দাঁড়াও আমি আসছি। শাবাব বেরিয়ে আসতেই দুজনের কথা জমে গেল। তুলি আর ফাবিহা যেন পাশ দিয়ে হেঁটে যাওয়া অপরিচিত লোকজন। অরিন এক সময়ই চলে গেল। ফাবিহা জিজ্ঞেস করল, মেয়েটিকে? শাবাবের আগে তুলি মুখ খুলল। মুখ চিপে হেসে বলল, ভাইজানের প্রেমিকা আইছিল। এই আপু, পাশের বাড়ির আপুর নানুর বাড়ি। ফাবিহা রেগে গেলেও প্রকাশ করলো না। আগে প্রেম করেছে, অথচ একটু আগেও দেখে মনে হচ্ছিল দুজনের মাঝে জন্মের ভাব। শাবাব তুলির কথা শুধরে দিয়ে বলে উঠল, ওর সাথে আমি প্রেম করিনি, ওর বোনের সাথে প্রেম করেছি, প্রাক্তন শালিকা। ফাবিহা দাঁতে দাঁত কিরমির করল। এবার নিচ থেকে একটা ইট তুলে নিতে শাবাবের চোখ চড়ক গাছ। আগুন ধরাতে গিয়েছে। এখন তো দেখছে বোম ফাটবে। সে জীবন বাঁচিয়ে দৌড়ে পালালো। কটমট করছে ফাবিহা। ভালো নেই না? ও মেয়েকে দেখে তো দিব্যি ভালো হয়ে গেল। খিলখিল করে হেসে উঠল তুলি। রাগ করে তাকে ধমক দিল ফাবিহা, হাসবি না, তুই আর তোর ভাই দুটোই ফালতু একদম। তুলি হাসি না থামিয়ে ফাবিহার গায়ে ঢলে পড়তে পড়তে বলল, ভাইজান আপনারে ডরাই ভাবি। ফাবিহা গলা খাকারি দিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। চোখ মুখে গম্ভীর ভাব ফোটানোর চেষ্টা করছে। নিজের শুকনো জামা কাপড় ভাঁজ করছে ফাবিহা। পেছনে কোমরের দিকে শাড়ি নেমে গিয়েছে অনেকটা। শাবাব ফোন টিপছে কম, ফাবিহাকে দেখছে বেশি। এখন তাকিয়েছে ফাবিহার শাড়ি সরে যাওয়া দৃশ্যমান আকর্ষণীয় কোমরে। ফাবিহার ষষ্ঠ ইন্দ্রিয় ব্যাপারটা জানান দিতেই সে নিজের কোমরে হাত দিল। তারপর হাতের শাড়ি ভাঁজ করা বাদ দিয়ে শাবাবের সামনে এসে তার দিকে পিঠ করে দাঁড়ালো। শাড়িটা কোমর থেকে আরেকটু নামিয়ে দিতে গলা খাঁকারি দিয়ে উঠল শাবাব। আরে কি করছো তুমি? ফাবিহা শাবাবের দিকে তাকিয়ে বলল, তুমি যা দেখতে চাইছো সেটাই দেখাচ্ছি। ও, দেখি আরেকটু দূরে দাঁড়াও, এত কাছ থেকে ভালো করে দেখছি না। বলেই ফাবিহার কোমরে দৃষ্টি স্থির করল সে। ফাবিহা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে শাড়ি ঠিক করে বলল, অসভ্য, কটাক্ষ বোঝে না। শাবাব ভ্রুকুচকে বলল, তুমি কটাক্ষ করেছো, ভালোভাবে দেখতেও দিলে না। ধ্যাত। ফাবিহা ঘন ঘন শ্বাস প্রশ্বাস টেনে নিজের হতাশা কমানোর চেষ্টা করছে। শাবাব সাধু পুরুষ হবে এটা আশা করা বোকামি।
সে মাথায় হাত চেপে বসে আছে। শাবাব গায়ে শার্ট জড়িয়ে বের হওয়ার আগেই তার কানের কাছে এসে ফিসফিস করে বলল,